হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়বো পদার্থের অবস্থার সেকেন্ড পার্ট, বা আজকে শেষ করে দেবো চ্যাপ্টারটা। তো আমরা এর আগের দিন কি পড়েছিলাম একটু রিক্যাপ হয়ে যাক। যে আমরা চারপাশে আমাদের যেসব জিনিস দেখছি সেগুলোকে পদার্থ বলা হয়, পদার্থ। আর পদার্থগুলো সাধারণত কি ছোট ছোট কণা দিয়ে তৈরি। এবার কি বলেছে সায়েন্টিস্টরা, বলেছে যে পদার্থের তিনটে অবস্থা: কঠিন, তরল, গ্যাস। কঠিনের কঠিন পদার্থের যে কণাগুলো, তারা খুব কনজেস্টেড, মানে চাপাচাপি অবস্থায় খুব ছোট জায়গার মধ্যে তাদের একটা কণার সাথে আরেকটা কণার মধ্যে ডিস্টেন্সটা খুবই কম থাকে, একে অপরের সঙ্গে লেগে থাকে খুব ভালোভাবে। তরলের ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা একটু বেশি, মানে একটার প্রতি আরেকটা কণার টান একটু কম। গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি। ঠিক আছে, এখানে আরেকটাও কথা চলে আসে, পদার্থের কণাগুলি সবসময় গতিশীল অবস্থায় রয়েছে। কঠিনের ক্ষেত্রে সেটা খুব নগণ্য, তরলের ক্ষেত্রে একটু বেশি, গ্যাসের ক্ষেত্রে আর একটু বেশি। সেই কারণে কঠিন জিনিস একে অপরের সাথে মিশতে পারে না সহজে, সেটাকে হিট দিতে হয়। হিট দিয়ে সেটাকে তরল করে তারপর গলাতে হয়। তরলের ক্ষেত্রে কি খুব ভালোভাবে মিশে যায়, গ্যাসের ক্ষেত্রে আরও ভালোভাবে মিশে যায়। কারণ তরল গ্যাসের ক্ষেত্রে কণাগুলির গতি ভালোভাবে বোঝা যায়, থাকে তাদের মধ্যে গতিটা যথেষ্ট। কঠিনের ক্ষেত্রে থাকে না, সেই জন্যই সেটা মিশতে সমস্যা হয়। এইবার একটি কঠিন পদার্থকে একটি নির্দিষ্ট চাপে, চাপটা অবশ্যই এখানে খুব বড় ম্যাটার করে। কারণ চাপ চেঞ্জ করলে, মানে প্রেশার যদি চেঞ্জ করা হয়, তাহলে সেখানে টেম্পারেচারও চেঞ্জ করতে হবে। একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট চাপের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপ দিলে সেই পদার্থটা গলে যাবে বা তরলে পরিণত হবে। যেই তাপমাত্রায় হবে সেটাকে তার গলনাঙ্ক বলে, সেই পদার্থটার। ঠিক আছে, এবার তরল হয়ে গেল গলে, এটাকে আরো তাপ দিতে লাগলাম, যেই তাপমাত্রায় সেটা গ্যাস হয়ে গেল সেটা তার স্ফুটনাঙ্ক হয়ে গেল। এইবার এখানে আরেকটা ছোট জিনিস চলে আসে, লিন তাপ। লিন তাপ কাকে বলে? নির্দিষ্ট চাপে বা 1 অ্যাটমসফিয়ার, 1 ATM চাপে 1 কেজি কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে তার গলনাঙ্কে থাকতে হবে। মানে গলনাঙ্ক যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে থাকতে হবে। তাহলে আমাকে যে পরিমাণ তাপ শক্তি দিতে হবে সেটাকে তার লিন তাপ বলা হয়। আগের ক্লাসে আমরা এটা করে এসেছি। তারপর চলে আসলো একটা স্পেশাল কেস। কিরকম? যে উম, আমরা বরফ নিয়েছি, একই টেম্পারেচার আছে। জল নিয়েছি, একই টেম্পারেচার, 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। বরফ জল দুটোই নিয়েছি। কোনটাতে বেশি শক্তি থাকবে? জলে। কারণ জলে বরফ থেকে লিন তাপ গ্রহণ করে সেই লিন তাপটা, মানে তাপ, লিন তাপ একটা শক্তি, তাপ শক্তি, সেটা জলে গিয়ে ঢুকে যাচ্ছে। তাহলে একই টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, একই টেম্পারেচার বলতে কি অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বরফ আর একটু জল, দুটোর মধ্যে জলে বেশি শক্তি থাকবে। আবার বলছি জিনিসটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি জল আর বরফ দুটোই রাখা হয়, তাহলে জলটাতে বেশি শক্তি থাকবে, কারণ সেখানে লিন তাপটা থাকছে। আর বরফ থেকে লিন তাপটা বেরিয়েই তো জলটা হচ্ছে, গলে যাচ্ছে লিন তাপটা নিয়ে। ঠিক আছে, এটা একটা স্পেশাল কেস গেল। এইবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, এক্সাম্পলার কোশ্চেন বলে এগুলোকে, রেলওয়েতে অবশ্যই থাকে এগুলো। যে আমরা এখন গাড়িতে বা রান্নার কাজে সিলিন্ডারে গ্যাস ইউজ করছি, গ্যাস কেন ইউজ করছি? কঠিন বা তরল জ্বালানিও ব্যবহার করতে পারতাম। কারণ গ্যাসের একটা কণা আরেকটা কণার থেকে অনেকটাই দূরে থাকে। ঠিক আছে, সেটাকে কম্প্রেস করা যায়, চেপে দেওয়া যায়, চেপে ছোট জায়গার মধ্যে রাখা যায়। সেই জন্যে গ্যাস ব্যবহারটা ভালো হয় আর কি। অনেকটা গ্যাস একটু ছোট্ট জায়গার মধ্যে আমরা সঞ্চিত করে নিতে পারি, তারপর সেটাকে ইউজ করতে পারি। সিএনজি ইউজ হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা রান্নার গ্যাস করি, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এগুলো আগের ক্লাসে সবগুলোই লিখিয়েছি আমি। তারপর চলে আসছে আমরা আজকের ক্লাস চালু করছি পদার্থের অবস্থায়। যদি প্রথম স্টার্ট করি,
কালকে একটু বলেছিলাম এইটি, চাপের প্রভাব কি হবে। যেরকম টেম্পারেচার হচ্ছে, তাপ যখন দিচ্ছি তখন এই যে পদার্থের কণাগুলো যে গতিশীল অবস্থায় থাকছে তার গতিশক্তি আরো বেড়ে যাচ্ছে, তাপ দিলে গতিশক্তি আরো বেড়ে যায়। সেই কারণে কি হয়, কোনো দুটো জিনিস যদি মিশতে অসুবিধা হয় সেখানে তাপ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি মিশে যায়, কণাগুলোর গতিশক্তি খুব বেড়ে যায়, একে অপরের সঙ্গে মিশে যায়। ঠিক আছে, সেরকমই শুধু তাপ নয়, এখানে চাপেরও প্রভাব থাকে। কিরকম চাপের প্রভাব থাকে, যে সিলিন্ডারের কথাই বলি, যেটা এখন এক্সাম্পল দিলাম। যদি বাইরে গ্যাস, গ্যাসের কণাগুলো এইভাবে ছুটে বেড়াচ্ছিল, সেটাকে আমি একটা সিলিন্ডারে নিলাম, এটা সিলিন্ডার ধরো, সিলিন্ডারে সেটাকে একদম চাপে একদম প্রেস করে দিলাম, কি হলো, কণাগুলো কাছাকাছি চলে আসলো, খুব প্রেশার দিয়ে রেখেছি খুব ছোট জায়গার মধ্যে এটা, আর এটা বড় জায়গার মধ্যে ছিল অনেকটা, আর এটা ছোট জায়গার মধ্যে চলে আসলো, কি হলো, খুব চাপে চাপে কণাগুলো কাছাকাছি চলে আসলো, এসে তরলে পরিণত হয়ে গেল জিনিসটা। তার মানে কি হচ্ছে, যে একই জিনিস খুব যখন চাপ দিচ্ছি গ্যাস থেকে সেটা তরলে চলে যাচ্ছে, আরো যদি চাপ দেই সেই তরলটা কঠিনে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে মোদ্দা কথা, চাপের প্রভাব, পদার্থের অবস্থার উপর চাপের প্রভাব হলো এইটাই, যে যখনই চাপ বাড়বে, চাপ বাড়লে পদার্থের অবস্থার পরিবর্তন হবে। কিভাবে হবে, চাপ বাড়ালে গ্যাস থেকে তরলে, আরো চাপ বাড়ালে তরল থেকে কঠিনে পরিণত হবে। ঠিক আছে, সেরকমই আমরা আরেকটা উদাহরণ এখানে পেয়ে যাই, সেটা হলো শুষ্ক বরফ। শুষ্ক বরফ কাকে বলে, আশা করি অনেকেই শুনেছ ওই কথাটা। শুষ্ক বরফ মানে নামটা থেকে বোঝা যাচ্ছে যে এমন একটা বরফ যেটা তোমরা হাত দিলে হাতটা ভিজবে না। ঠিক আছে, তো এটা কিভাবে তৈরি করা হয়, কার্বন ডাই অক্সাইড, নামটা অবশ্যই শুনেছো সবাই। তো এই কার্বন ডাই অক্সাইড তো গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় আসলে। তো এইটাকে যদি আমরা একটা সিলিন্ডারে নিয়ে খুব প্রেসারাইজড করি, খুব চাপ দিয়ে, সেটাকে কি হয়, কঠিনে পরিণত করা যায়, কার্বন ডাই অক্সাইডটাকে কঠিন হয়ে যায়। সেই কঠিনটা, দাঁড়াও, চাপ, চাপ যদি দেই কার্বন ডাই অক্সাইডে, এটা সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে, চাপ দিলাম এটা কঠিনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে গ্যাস থেকে চাপ দিলে তো প্রথমে তরল হবে, তরল থেকে আরো চাপ দিয়ে সেটাকে কঠিনে পরিণত করা হয়, তারপর তখন এইটাকে শুষ্ক বরফ বলা হয়। শুষ্ক বরফ তাহলে বলা হয় কার্বন ডাই অক্সাইডের কঠিন অবস্থাটাকে। হ্যাঁ, সেটা খুবই ঠান্ডা হয় কিন্তু হাত দিলে হাতটা ভেজে না, সেই কারণে শুষ্ক বরফ বলা হয় কার্বন ডাই অক্সাইড। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই লিখে রাখবে। এইবার আমরা একটা খুব একটা সুন্দর জিনিস একটা ছকের আকারে লিখে রাখবো। ঠিক আছে, জিনিসটা দেখো, আমরা এঁকে নিই আগে, কঠিন, তরল, গ্যাস, আর একটা কি হবে, কঠিন। এই ছকটা লিখে রাখলে সহজে মনে থাকবে কোনটাকে কি বলে, সহজে বুঝতে পারবে তোমরা। তরল থেকে যখন গ্যাস হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি বাষ্পীভবন, আর গ্যাস থেকে যখন তরল হয়ে যাচ্ছে তখন সেটাকে কি বলছি, ঘনীভবন। গ্যাস থেকে কঠিন হয়ে গেলে কি বলা হচ্ছে, অবক্ষেপণ। এটা মনে আছে তো, এটা বলছি এখন আরেকবার বলে দিচ্ছি আমি, অসুবিধা নেই। তবে অবশ্যই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে, নালে একদমই মনে থাকবে না, গুলিয়ে যাবে একটার সঙ্গে আরেকটা। তরল থেকে, কঠিন থেকে যদি তরল হয় তাহলে কি হলো, গলন। আর তরল থেকে কঠিন,
এটা কি হয়? কঠিনই, কঠিনই ভবন বা কঠিন, যা বলতে পারো এটাকে। এই জিনিসগুলো বেশি কাজের। ঠিক আছে, এবার বাষ্পীভবন কি বলছি, যখন আমরা তরল থেকে গ্যাসে যাচ্ছি, যখন জিনিসটা তরল থেকে গ্যাসে যাচ্ছে তখন সেটাকে বাষ্পীভবন, আর গ্যাস থেকে তরলে গেলে ঘনীভবন। ঠিক আছে, গ্যাস থেকে যখন কঠিনে যাচ্ছে, গ্যাস থেকে ডাইরেক্ট কঠিনে চলে গেলে সেটাকে বলে ঊর্ধ্বপাতন। আমরা আগের দিনে পড়েছি যে কর্পূর একটা নিয়ে নিলাম, ফাঁকা জায়গায় রাখলে সেটা উড়ে যাচ্ছে, ডাইরেক্ট কঠিন থেকে তরলে না গিয়ে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ঊর্ধ্বপাতন। আর যদি কঠিন থেকে যদি গ্যাসে চলে যায় ডাইরেক্ট, মাঝখানে তরলের কোনো গল্প না থাকে, তাহলে অবক্ষেপণ হয়ে যাচ্ছে। আর এটা তো জানো, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, এটা গলন আর কঠিন। এটা হয়ে গেল। এইবার কিছু শর্তাবলী। খুব মশা, বুঝলে। বাষ্পীভবন বাড়ার শর্তাবলী। ঠিক আছে, এক নম্বর কি হবে, বাষ্পীভবন কখন বাড়বে? এই যে তোমরা দেখো যে একটি তরল রেখেছি, বা পুকুরে, যারা গ্রামে থাকো দেখবে পুকুরে ঠান্ডার সময় সকালবেলা পুকুরের উপরে পৃষ্ঠতল থেকে ধোঁয়ার মতন বের হয় না, ওটাই বাষ্পীভবন। জলটা উড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কি হয়, বাষ্পীভবন কখন বাড়বে, যখন পৃষ্ঠতলটা, যেই পাত্রে জলটা রেখেছি তারটা যদি বড় জায়গায় যদি জুড়ে হয়, যে পাত্রে জলটা রেখেছি তার উপরিভাগটা, পৃষ্ঠটা, ওটা যদি বড় জায়গায় জুড়ে হয় তাহলে বেশি করে হবে। তাহলে পৃষ্ঠ তলের মানে ক্ষেত্রফল বেশি হলে, ঠিক আছে, সেরকমই দুই নাম্বার কি হবে, যদি তাপমাত্রা বৃদ্ধি পায়। কেন, একটা পাত্রে জল রেখেছো, সেখানে তাপ দিলে অবশ্যই তাড়াতাড়ি হবে, তাপ যত বাড়বে তত তাড়াতাড়ি বাষ্প হতে থাকবে, এটাই শর্ত। তিন নাম্বার, আর্দ্রতা কমে গেলে কিন্তু। এবার আর্দ্রতাটা কি জিনিস, আর্দ্রতা হলো যে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। এখন যে তোমরা বসে পড়াশোনা করছো, আশেপাশে বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকে একটা হিউমিডিটি বলে বা আর্দ্রতা বলে, যে পরিমাণ থাকে। এবার সেই বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তাহলে তোমার পাত্রে, যে খোলা পাত্রে যে জলটা বা যে কোনো তরলটা রেখেছো, সেটা তাড়াতাড়ি আরো চলে যেতে চাইবে, কারণ বাতাসে বাষ্পের পরিমাণটা কমে গেছে, সে বেশি করে নিতে চাইবে, যেগুলো খোলা খোলা পাত্র আছে ওখান থেকে উঠতে লাগবে। সেই কারণে বাতাসে যদি আর্দ্রতা কমে যায় তাহলে বাষ্পীভবনটা বাড়তে লাগবে। ঠিক আছে, চার নাম্বার হলো বাতাসের গতি বেড়ে গেলে। তোমরা দেখেছো নিশ্চয়ই, জামা কাপড় খুব জোরে হাওয়া বইছে, সেখানে জামা কাপড় দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেন, ওই যে যে জলটা আছে জামা কাপড়টার মধ্যে, সেটা বাষ্প হয়ে বেরোচ্ছে আর হাওয়া খুব জোরে সেটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার বেরোচ্ছে, সেই কারণে। ঠিক আছে, তো আমরা চারটে শর্ত পেলাম। এক নম্বর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেশি হয়, যে পাত্রটাতে রেখেছি তরলটা। তারপর দুই নম্বর হলো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, আর্দ্রতা যদি কমে যায়, আর বাতাসের গতি বেড়ে যায়, তাহলে বাষ্পীভবনটা বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এখন। নেক্সট হচ্ছে, আমরা ছোট ছোট কিছু কোশ্চিন নিয়ে নেব একটু, যেরকম ধরো যে উম, ধরো যে তোমার হাতে স্পিরিট, জানো কি, ঠান্ডা অ্যালকোহল জাতীয় জিনিস, সেগুলো যদি লাগাও হাতে, যদি
বা জলটাই ধরো না, জল যদি লাগে ঠান্ডা লাগে কেন বলো দেখি। কারণ হলো এটা যে তোমরা এই তো হাত, তো এটা হাত ধরো, হাতে এবার জল লাগলো, এবার কি হচ্ছে এখানে জল লাগছে, জলটা এবার আমাদের শরীরের তো একটা টেম্পারেচার আছে, একটা তাপমাত্রা আছে, জলটা সেই তাপমাত্রা নিয়ে উড়ে যেতে লাগছে, ঠিক আছে, কিন্তু তাপমাত্রা উড়ে যাওয়ার আগে আরো কিছু টেম্পারেচার নিয়ে নিচ্ছে, মানে জলটাকে বাষ্প হতে গেলে আমাদের এখান থেকে, আমাদের শরীর থেকে টেম্পারেচার টানছে এই জলটা, সেই কারণে কি হচ্ছে আমাদের টেম্পারেচার কমে যাচ্ছে, এই জায়গাটা, এই যে হাতের যেই জায়গাটাতে জল লেগে আছে সেখানে টেম্পারেচার কমে যাচ্ছে আর জলটা তার বদলে উড়ে যাচ্ছে তাপমাত্রাটা নিয়ে, ঠিক আছে, তো সেই কারণে এই জায়গাটা তখন ঠান্ডা লাগতে থাকে। সেরকমই আমরা কি দেখি মেয়েরা যে নেল পলিশ ইউজ করে, সেখানে কি হয়, একটা রিমুভার, মানে তুলে দেওয়া, নেল পলিশটা তুলে দেওয়ার জন্য একটা লিকুইড ইউজ করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পলারের কোশ্চেন হিসেবে থাকতে পারে, ঠিক আছে, কি বলা হয় এটা, ইংলিশে লিখছি, ঠিক আছে, নেল পলিশ, তোমরা নিজের মতো এটা লিখে নেবে, নেল পলিশ রিমুভার, কি লেখা হয় বলো তো, এখানে ইউজ করা হয় একটা লিকুইড অ্যাসিটোন, ব্র্যাকেটে বাংলায়ও লিখে দিচ্ছি, অ্যাসিটোন, এটা স্পেশাল পয়েন্ট একটা, ঘষে ধরো যে নেল পলিশটা লাগানো আছে আর সেখানে অ্যাসিটোনটা লাগিয়ে দিলে ওটা আস্তে উঠে যায়, উবে যায় আর কি, জিনিসটা উড়ে যায়, ঠিক আছে, কারণ এই নেল পলি অ্যাসিটোনে একটা অ্যালকোহল জাতীয় জিনিস, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলে যাই আমরা, এইবার এখানে আমি একটা ভাইটাল কোশ্চিন বলবো, গ্রীষ্মকালে ঘেমে গেলে শরীর ঠান্ডা হয় কেন, তখন তোমরা জিনিসটা কনসেপ্টটা তোমরা বুঝলে 2 দিন থেকে, এইবার এখানে তোমার একটা সাজানো গোছানো অ্যান্সার দিতে হবে, কি জন্যে এখানে এখানে এই কনসেপ্টটা আছে সেটা হচ্ছে কেন, ওই যে একটু আগে বললাম জল, তোমরা যখন ঘেমে যাচ্ছ, ঘামটা বেরোলো শরীরের উপরে, চামড়ার উপরে আসলো, এবার সেই জলটা কি চাইবে, ঘামটা তো এক ধরনের জল, সেই জলটা চাইবে বাষ্পীভূত হতে, বাষ্পীভূত হওয়ার জন্য সে শরীর থেকে তাপমাত্রাটা নেবে, শরীর থেকে তাপমাত্রাটা নিয়ে যখনই উবে যাবে, উড়ে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, তখন ওই জায়গাটার টেম্পারেচারটা কমিয়ে দেবে, সেই কারণে আমাকে আমরা যেই জায়গাটা ঘেমে যাব ওই জায়গাটাকে ঠান্ডা লাগবে। এইবার এটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে কি বলবো, অপশানে কি থাকতে পারে, গ্রীষ্মকালে ঘেমে গেলে শরীর ঠান্ডা হয় কেন, কারণ যে ঘামটা আমাদের বেরোয় সেটা বাষ্পীভবনের জন্য যে লীন তাপ, কারণ আমি লিখে দিচ্ছি বুঝতে পারবে তোমরা, কারণ বাষ্পীভবনের লীন তাপ আমাদের শরীর থেকে গ্রহণ করে। আচ্ছা, খুব ভালো কথা, তোমরা যেহেতু রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তো অবশ্যই এই যে লিন তাপ বলছি, স্ফুটনাঙ্ক বলছি, এগুলোর ইংলিশ টার্মগুলো অবশ্যই একটু করে মনে রাখবে, কারণ কারণ হলো রেলওয়ের কোশ্চিনে পরিষ্কারভাবে লেখা থাকে কোনো কোশ্চিন ইংলিশ ছাড়া অন্য ভাষায় যদি ভুল থাকে, তাহলে ইংলিশে যদি কোশ্চেনটা ঠিক থাকে তাহলে সেটাকে ঠিক বলে গণ্য করা হবে, ঠিক আছে, তোমরা ধরো বেশিরভাগ জনই বাংলা টার্মে দিচ্ছ, বাংলা কোশ্চেন পেপারে, তার সঙ্গে ইংলিশটাও থাকবে, কিন্তু তোর সঙ্গে তার সঙ্গে ইংলিশ ভাষাতেও পাবে, বাংলা ভাষাতেও পাবে, দেখবে অনেক সময় কনফিউজড হয়ে যাবে, তখন ইংলিশটা দেখে নিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। লিনতাকে আমরা কি বলবো, লিনতাপ, লিনতাপের ইংরেজি হলো ল্যাটেন্ট হিট,
বা ল্যাটেন্ট টেম্পারেচার, যা বলবে। ঠিক আছে, ল্যাটেন্ট টেম্পারেচার। এইবার আমি ছোট্ট করে এগুলো একটু বলে দিই, ইংলিশগুলো যেহেতু বলিনি, একটু হালকা হালকা করে বুঝিয়ে দিলে, বারবার বললে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। এক নাম্বার হলো গলনাঙ্ক। গলনাঙ্কটাকে বলা হয়, স্ফুটনাঙ্কটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার। টেম্পারেচারটাকে সংক্ষেপে লিখছি টেম্প করে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক, বয়েলিং টেম্পারেচার। ঠিক আছে, এগুলো আমি যে বলে যাচ্ছি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এগুলো মাথার মধ্যে যেন তোমাদের বলার সঙ্গে সঙ্গে চলে আসে যে ঘটনাটা কি। গলনাঙ্ক, কঠিন থেকে তরলে গলে গেল যে টেম্পারেচার, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক, তরল থেকে বাষ্প হয়ে গেল যে টেম্পারেচারে, সেটাই বয়েলিং টেম্পারেচার বা স্ফুটনাঙ্ক। এবার আমি বলবো সাবলিমেশন ছিল, আগের স্লাইডটাতে তো লিখলাম, দাঁড়াও 1 মিনিট। এই যে ঊর্ধ্বপাতন, ভুলে গেছিলাম টার্মটা বাংলাতে। হুম, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি হচ্ছে, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাবলি সাবলিমেশন। ঠিক আছে, সাবলিমেশন, SUBLIMATION, সাবলিমেশন। ঠিক আছে, তারপর চলে আসে অবক্ষেপণ। অবক্ষেপণ কোনটা, ঊর্ধ্বপাতনে কি হচ্ছে, কঠিন থেকে গ্যাস হয়ে যাচ্ছে, আর অবক্ষেপণে উল্টোটা, গ্যাস থেকে ডাইরেক্ট কঠিনে হয়ে যাচ্ছে, মাঝখানে তরল আসছে না, গ্যাস থেকে কঠিন হওয়াকে অবক্ষেপণ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিপোজিশন ছিল, ডিপোজিশন। আসলে আমি ইংরেজিতে পড়েছি তো সবকিছু, একটু বাংলাতে একটু ভুলে যাই, বাংলা টার্মগুলো ঠিক মনে থাকে না। ঠিক আছে, তো এই চারটে মেন জিনিস এখানে। এদের উপর প্রেসার বা টেম্পারেচার মানে চাপ বা তাপের প্রভাবগুলো আমরা পড়লাম, দেখে নিলাম যে চাপ বাড়লে একটা গ্যাসকে তরলে, তরলকে কঠিনে পরিণত করা যায়। টেম্পারেচার বাড়লে কি হয়, তা আহ, পদার্থের কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়, তাহলে মিশে যেতে সুবিধা হয়। হুম, এবার বাষ্পীভবনের শর্তগুলো কি কি দেখলাম, চারটি শর্ত আমরা দেখলাম। এক নাম্বার হচ্ছে, যদি যেই পাত্রে তরলটাকে রেখেছি, বাষ্পীভবন কোথা থেকে হবে, বাষ্পীভবন তো তরল থেকেই হবে না, কঠিন থেকে তো বাষ্পীভূত হবে না, না। তো যেই পাত্রটাতে রেখেছি তার উপরের পৃষ্ঠতলটা, তার এরিয়াটা যদি বেশি হয়, তাহলে বেশি জায়গা পাবে উড়ে যাওয়ার জন্য। সেই কারণে যদি উপরের পৃষ্ঠতলটা বড় হয়, তাহলে বাষ্পীভবন বেড়ে যাবে। 2 নাম্বার কি বললাম, 2 নাম্বার শর্তটা হলো যে তাপ যদি বেড়ে যায়, তাপ যদি দিতে থাকি তাহলে অবশ্যই বেড়ে যাবে, কণাগুলোর গতি বাড়বে, বাষ্পীভূত হতে থাকবে। তারপর কি হলো, বাতাসে আর্দ্রতা, মানে বাতাসে যে জলীয় বাষ্প আছে সেটা যদি কমে যায়, তাহলে আমার পাত্র থেকে জল তাড়াতাড়ি উঠতে লাগবে, বাষ্পীভূত হতে লাগবে। তাহলে আর্দ্রতা কমে গেলে বাড়তে লাগবে। আরেকটা কি শর্ত ছিল, আরেকটা শর্ত ছিল বাতাসের গতি যদি, গতিটা যদি বেড়ে যায়। ঠিক আছে, গতি বাড়লে কি হয় জিনিসটাতে, যে কোনো একটা গামছা বা জামা কাপড় শুকোতে দিয়েছি, হালকা বাষ্প হয়ে বেরোলো জলটা ওখান থেকে, আর বাতাস খুব জোরে বইছে, উড়িয়ে নিয়ে চলে গেল, আবার ফাঁকা হয়ে গেল জায়গাটা, আবার বাষ্প হয়ে তাড়াতাড়ি বেরোবে, সেই কারণে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর বাষ্পীভূত হয় তাড়াতাড়ি। যদি জোরে বাতাস বয় তাহলে শুকিয়ে যায় জিনিসপত্র। ঠিক আছে, চলো এবার আমরা মোটামুটি জিনিসগুলো সব জেনে নিলাম। ঠিক আছে, এইবার আমি কিছু কোশ্চিন ছোট ছোট সলভ করাবো, ছোট ছোট, বেশি বড় না। কালকে একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, কেলভিন থেকে সেন্টিগ্রেডে
ট্রান্সফার করার, কেলভিন ইকুয়াল টু 273 প্লাস যেটা ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এইটা, এই সূত্রটা। ঠিক আছে, বলা যায় না, দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি তোমাদেরকে এগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, 293 কেলভিন সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বি নাম্বার 470 কেলভিন সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এগুলোকে কোশ্চিনটা দিয়ে নিই, কোশ্চিন দিয়ে দিয়ে তোমরা এটা করতে থাকো। ঠিক আছে, শেষে আমি করিয়ে দিচ্ছি। অবশ্যই আমি করানোর আগে তোমরা করে নেবে ভিডিওটা দেখতে দেখতে, আশা করি পেরে যাবে। এই সূত্রতে বসিয়েই করতে হবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে, এটা ধরো 1-এর হলো, এটা 2-এর, এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত কেলভিন, এখানে সেন্টিগ্রেড থেকে কেলভিন করতে হবে। 373 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত কেলভিন হয়ে গেল। তোমাদের সময় থাকছে, করো। ভিডিওটাকে পজ করে দিয়ে অবশ্যই এটা চেষ্টা করবে, না পারলে এখন আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই যে 1-এরটা প্রথমে করছি। ঠিক আছে, কি হচ্ছে, এই যে এই সূত্রটা লিখবো, কে ইকুয়াল টু 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার পর দিয়ে এখানে কি আছে, 293 কে আছে, কে এর জায়গায় এটা বসিয়ে দেবো। 293 ইকুয়াল টু 273 প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি ডিগ্রি সেন্টিগ্রেডটা রাখি, 293 মাইনাস 273 সমাধান করলাম আর কি, তাহলে কত হয়ে গেল, 0.2। তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তার মানে এর অ্যান্সার হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপর 1-এর বিটা কি ছিল, 1-এর বিটাতে ছিল 470 কেলভিন। সূত্রটা লিখে নেব, না তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, 470 273 প্লাস সি, সি ইকুয়াল টু তাহলে কত হলো, 470 মাইনাস 273, তাহলে এখানে হলো 7 9 2 3 1 197। ঠিক আছে, 7 3 10 18 16 2 3 4। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এইবার চলে যাব 2-এর এতে। ঠিক আছে, সেম সূত্র, এই সূত্রতে কাজ হবে। কিভাবে, এই সূত্র, কেটা কে থেকে গেল, 273 লিখলাম, আর এখানে লেখা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 লিখে দিলাম। 5 3 8 9 290 কেলভিন, 298 কেলভিন, এটাই অ্যান্সার। ঠিক আছে, বি, বি এর কি হবে, সেম, কে ইকুয়াল টু 273 প্লাস সি, और দিয়ে কে ইকুয়াল টু 273 প্লাস 373 ছিল, তাহলে যোগ করে কত হয়ে যাবে, 6 7 7 14 3 4 5 6, এত ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা অ্যান্সার। তো তোমরা এই জিনিসগুলো অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, এই জিনিসটা মনে রাখবে, বলা যায় না, দিয়ে দিতে পারে। ডিগ্রি সেন্টিগ্রেড দিল কেলভিন, অথবা কেলভিন দিয়ে দিল ডিগ্রি সেন্টিগ্রেডে ট্রান্সফার করতে বলতে পারে। ঠিক আছে, চলো এখানে কিছু তাহলে এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, এখানে আমরা কিছু কোশ্চিন ছোটখাটো প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, ছোটখাটো কিছু, যে ধরো যে ন্যাপথলিন তোমরা দেখেছো, ন্যাপথলিন রেখে দিলে কেন শেষ হয়ে যায়, বলো দেখি। কিছুদিন যদি ন্যাপথলিনটা বা কর্পূরটা, ন্যাপথলিন কর্পূর একই জাতীয় জিনিস সাধারণত, রেখে দিলে কেন শেষ হয়ে যায়, আস্তে আস্তে ছোট হতে হতে নেই, হারিয়ে যাবে কেন। আমরা পড়েছিলাম
ঊর্ধ্বপাতন জিনিসটা মনে পড়ছে? ন্যাপথলিন বা কোর্বো একটা কঠিন জিনিস, সেই কঠিন জিনিসটাকে ফাঁকা জায়গায় রেখে দিলে ডাইরেক্ট ওটা বাষ্প হয়ে ওটা হারিয়ে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। সেই কারণে ন্যাপথলিন বা কোর্বুটটা ফাঁকা জায়গায় রেখে দিলে সেটা দীর্ঘদিন রেখে দিলে সেটা থাকে না, আর সেটা উবে যায়। ঠিক আছে, ঊর্ধ্বপাতন অ্যান্সার হলো কি জন্য? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনের জন্য। এইবার এখান থেকে কিছু অল্টারনেট করে কোশ্চিন আমি জিজ্ঞাসা করি এদিক ওদিক থেকে। ঠিক আছে, ধরো যে আমি কোশ্চিন করলাম যে দুটো তরল নিয়েছি আমি, তরল দুটো একই পাত্রে রাখলাম, মেশানোর চেষ্টা করছি, মিশছে না, কি করব? তোমাদের কি মনে হয় জিনিসটা চিন্তা করো, দুটো তরল নিয়েছি, মেশানোর চেষ্টা করছি, কি করব বা কি করব এবং কেন করব? চিনি নিলাম, একটা শরবত গুলছো ধরো, হ্যাঁ, শরবতটাতে কিছু চিনি দেওয়ার পর তারপর চিনিগুলো আর মিশছেই না, অনেকগুলো চিনি দিয়েছি, মিশছে না তারপর, কিন্তু আমি মেশানোর দরকার, আমার চাই, আমি মিষ্টি তৈরি করব, কি করব? আগে বলেছিলাম তোমাদেরকে যে টেম্পারেচার মানে তাপ দেবো, গরম করব, তাহলে গরম করার ফলে কি হবে? কণাগুলো, তরলের কণাগুলো তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে, চিনিটা কঠিন পদার্থ তারও গতিশক্তি বৃদ্ধি পাবে, তার ফলে একে অপরের সঙ্গে মিশে যাবে। ঠিক আছে, আর ধরো যে উম, চাপ যদি বাড়ানো যায়, চাপের প্রভাবটা, চাপ ধরো কার্বন ডাই অক্সাইড নিয়েছি, প্রচন্ড প্রেসারাইজড করলাম, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু প্রথম অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে, প্রচন্ড প্রেসার দিলাম, ভালো রকমের প্রেসার দিতে হয়, প্রেসার দিলে কি হচ্ছে, ওইটা ডাইরেক্ট কঠিন অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কঠিন হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস থেকে কঠিনে, তখন আমরা সেই কার্বন ডাইঅক্সাইডটাকে কি বলছি? শুষ্ক বরফ। সেটা ঠান্ডা হয়, প্রচন্ড ঠান্ডা হয়, কিন্তু শুষ্ক বরফ কেন বলছি? কারণ সেটা হাতে দিলে হাতটা ভেজে না, সেই কারণে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হচ্ছে। ঠিক আছে, আরেকটা বারবার বলছি, এই কারণগুলো খুবই ভুল হয়, খুবই সাধারণ জিনিস, ছোট জিনিস, কিন্তু ভুল হয়ে যাবে, অপশনে গিয়ে টিক করতে পারবে না তোমরা, সে মার্ক করতে পারবে না। কি জন্যে? আমি যদি এখনই বলে দিই তোমাদেরকে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বরফ নিলাম, জল নিলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অপশনে দিয়ে দিলাম 1 নাম্বার জলে শক্তি বেশি, দুই দুই অপশনে বরফে শক্তি বেশি, 3 নাম্বারে দুটিতে সমান, 4 নাম্বার কোনোটি নয়। কোনটা করবে? অনেকেই করে চলে আসবে দুটি সমান, একই একই তাপমাত্রা আছে 0 ডিগ্রি, কিন্তু ওটা হবে না, কারণ লিন তাপের ব্যাপার, লিন তাপের খেলা আছে এখানে। ঠিক আছে, সেই কারণে লিন তাপটা যেহেতু জলে থাকে, সেই জন্য জলে শক্তি বেশি থাকবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ অথবা জল যদি নেওয়া হয় তাহলে জলে বেশি শক্তি থাকবে অবশ্যই, এটা অবশ্যই মনে রাখবে, একদম বারবার করে বলছি, কেন বলছি বুঝতে পারবে পরীক্ষার হলে গেলে, জলে শক্তি বেশি থাকবে, অবশ্যই জলে থাকবে বেশি। ঠিক আছে, তো আমরা মেইন জিনিস যেগুলো শিখলাম সেগুলো বুঝতে পারছি নিশ্চয়ই। খুব সহজে আমি একটা ছোটখাটো জিনিস বলে দিচ্ছি, কঠিন, তরল, গ্যাস, তোমাদের খুব একটা বাড়িতে
করতে হবে না, ভিডিওটা 2-3 বার দেখলে জিনিসটা হয়ে যাবে। আর নোটটা পড়ে রাখবে, কারণ পরীক্ষার আগে রিভাইজ করাটা অত্যন্ত জরুরি। মনে হবে সব পারবো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মাথাটা গুলিয়ে যাবে। ঠিক আছে, তো হ্যাঁ বলছি যেটা, 3টে অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। এবার কঠিনে কি হচ্ছে, কণাগুলো খুব ঘন 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 থাকছে পদার্থের কণাগুলো। তরলের ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা থাকছে এভাবে। আর গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, ভালো ফাঁকা ফাঁকা থাকছে। ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে, আমি গ্যাসকে যখনই প্রেসার দিচ্ছি, চাপ চাপ দিলে কি হচ্ছে, প্রথমে সেটা তরলে যাচ্ছে, মানে এই কণাগুলো একটু কাছাকাছি চলে আসলো, তরল হয়ে গেল। আরো চাপ দিচ্ছি, চাপ, কঠিনে আরো কণাগুলো কাছাকাছি চলে আসলো, কঠিন হয়ে গেল। বড় CO2 বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে। ঠিক আছে, তরলটাকে আমরা সহজে দেখতে পাই না, গ্যাস থেকে চাপ দিতে থাকায় তরল থেকে কঠিনে পরিণত হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডটা, কারণ কঠিন ওটা কাজে লাগে বিভিন্ন। ঠিক আছে, শুষ্ক বরফ যেটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। ঠিক আছে, কিরকম কোশ্চিন থাকে তোমাদের, তোমাদের কোশ্চিন থাকে এরকম যে শুষ্ক বরফ আসলে কি, অপশনে দিয়ে দিবে জল, ঠান্ডা বরফ, 0 ডিগ্রি টেম্পারেচারের বরফ, কার্বন ডাইঅক্সাইড। যারা জানবে না তারা করে আসবে কার্বন ডাইঅক্সাইড বাদে যেগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো গেল। ঠিক আছে, লিন তাপটা অবশ্যই বারবার করে পড়বে। লিন তাপ যে 1 atm চাপে 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে তাকে সেই পদার্থের গলনের লিন তাপ বলে। কিরকম, চাপটা 1 অ্যাটমসফিয়ার, মানে সাধারণ বায়বীয় চাপ যেটা, সেটা থাকতে হবে, চাপ কম বেশি হলে হবে না। 1 কেজি কঠিন পদার্থ হতে হবে অবশ্যই। ঠিক আছে, 1 কেজি কঠিন পদার্থ হতে হবে। 1 কেজি নিলাম, এবার তার গলনাঙ্কে, কঠিন বরফ তার গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে যাবে। ঠিক আছে, সেখানে শুধু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই কোশ্চিনটা ছিল না, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনটাতে শক্তি বেশি থাকবে, বরফে না জলে। তো বরফ থেকে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকবে, ওটাই গলনাঙ্ক। আর সেখানে লিন তাপটা জাস্ট দিয়ে দিতে হবে। ওই তো বলেছে যে যে পরিমাণ তাপ শক্তি দিলে সেটা তরলে পরিণত হয়ে যাচ্ছে। এই যে বলেছে না, তাপমাত্রা লাগে, এই যে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে ওই টেম্পারেচারে একই থাকবে, এই যে গলনাঙ্কে থাকবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকছে। আর তরল থেকে সেটা পরিণত হয়ে, এই কঠিন থেকে সেটা পরিণত হয়ে যাচ্ছে তরলে। ঠিক আছে, কঠিন কঠিন থেকে এখানে তরলে পরিণত হয়ে যাচ্ছে। দেখো টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি। ঠিক আছে, আর অলমোস্ট এটাই তার গলনাঙ্ক, ওই জন্য বলা হচ্ছে গলনাঙ্কে কঠিন থেকে তরলে পরিণত হয়ে যাচ্ছে। যে পরিমাণ শক্তিটা লাগছে সেটাই তার গলনের লিন তাপ। বাষ্পীভবন যদি হয়, তরল থেকে যদি বাষ্পীভবন হয়ে যায়, তখন সেটা বাষ্পীভবনের লিন তাপ। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। অবশ্যই জিনিসগুলো পড়বে, বারবার করে দেখবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে